প্রিয় শিক্ষার্থীরা, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অনলাইন শিক্ষাক্রমে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর নাজমা বেগম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক। তোমাদের যে বিষয়ে পড়াবো সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের অংশ। এখন যে অবস্থাটা চলতেছে পৃথিবীব্যাপী, যে করোনা ভাইরাস কোভিড-19 যে রোগটা, সেটা বুঝতে পারছো যে কীরকম প্রভাব বিস্তার করে ফেলছে। তা আমরা এইটা থেকে সাবধান থাকব যেন আমরা এ থেকে মুক্তি পেতে পারি। যে কোনোভাবে যে কোনো জায়গায় যাওয়ার আগে আমরা সাবধানতা অবলম্বন করব এবং মাস্ক ব্যবহার করব। সবাই আমরা জানি। তোমরা সুস্থ থাকো, এটা প্রার্থনা করি। তা আমরা শুরু করি যে আজকে তোমাদেরকে নবম অধ্যায়ের প্ল্যান্ট ফিজিওলজি অংশটা বুঝিয়ে দিব। যে অংশগুলি আমাদের আসলে বোঝানো হবে, যে অংশগুলি দরকার। এই চ্যাপ্টারের মধ্যে আছে খনিজ লবণ পরিশোষণ, তারপর 2 নম্বরে আছে প্রচ্ছেদন, তারপরে আছে প্রচ্ছেদন, তারপর সালোক সংশ্লেষণ আর হচ্ছে শ্বসন। এই সকল টপিকস এই নবম অধ্যায়ে আছে। আমরা এই নবম অধ্যায়ের মধ্যে খনিজ লবণ পরিশোষণ, প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন এগুলি সম্পর্কে জানতে পারবো। কিন্তু কিছু বিষয় আছে, এগুলি পড়ার আগে আমাকে জানতে হবে। সেগুলি হচ্ছে ব্যাপন কি, 2 নম্বরে অভিস্রবণ কি, 3 নম্বরে রসস্ফীতি কি, 4 নম্বরে কলয়েড ধর্মী পদার্থ কি। আচ্ছা, ব্যাপন হচ্ছে কোনো দ্রব, যে কোনো একটা শরবত আছে, যেমন চিনির শরবত। সেই শরবতের মধ্যে দ্রব কোনটা? দ্রব হচ্ছে চিনি, আর শরবতটা হচ্ছে দ্রবণ, আর দ্রাবক হচ্ছে কি, সেটা হচ্ছে পানি। এই চিনি দেওয়ার ফলে কোনো একটা জায়গায় থেকে গেল, তুমি যদি চামচ দিয়ে না নেড়ে দাও তাহলে কিন্তু কি হবে না, মিশ্রিত হবে না। তাহলে মিশ্রিত অবস্থায় তখন ব্যাপন হয়ে যায়, পুরাটাতে ছড়িয়ে যায়। আচ্ছা, আর অভিস্রবণ হচ্ছে যে অভিস্রবণের ক্ষেত্রে একটা অর্ধবেদ্য পর্দার দরকার আছে। তোমরা অর্ধবেদ্য পর্দা, অভেদ্য পর্দা নাম শুনে থাকবা। অভেদ্য, অর্ধভেদ্য আর হচ্ছে ভেদ্য। তাহলে জিনিসটা, এই 3টা পর্দা কি কি? অভেদ্য, যার ভেতর দিয়ে দ্রব, দ্রাবক কোনো পদার্থই প্রবেশ করবে না। অর্ধভেদ্য হচ্ছে যার ভেতর দিয়ে শুধুমাত্র দ্রব ঢুকবে, কিন্তু দ্রাবক ঢুকবে, কিন্তু দ্রব ঢুকবে না। আর ভেদ্য হচ্ছে যার ভেতর দিয়ে সমস্ত পদার্থই প্রবেশ করবে। ভেদ্য যে পর্দাটা, সেটা আমরা কোষ প্রাচীরকে বলতে পারি। অর্ধভেদ্য হচ্ছে প্লাজমা মেমব্রেন বা হচ্ছে কোষ ঝিল্লি। আর অভেদ্য হচ্ছে যেটা লিগনিন জাতীয় কোষ প্রাচীর, তাকে আমরা অভেদ্য পর্দা বলি। তাহলে অভিস্রবণের ক্ষেত্রে আমাদের একটা কি লাগবে? অর্ধভেদ্য পর্দা লাগবে। আর এইখানে যে দ্রবণটা আছে, সেই দ্রবণটা হচ্ছে ঘন দ্রবণ। তার মানে যে শরবত যদি খুব ঘন অংশ হয় তাহলে এটা, আর এই দিকে থাকলো হচ্ছে পাতলা দ্রবণ। তাহলে এই পাতলা দ্রবণ থেকে দ্রাবক পদার্থটা অর্ধবেদ্য পর্দা পার হয়ে আসাটাকেই বলা হচ্ছে কি, অভিস্রবণ। 2 ধরনের অভিস্রবণ পাওয়া যায়, একটা হচ্ছে বহি অভিস্রবণ আর একটা হচ্ছে অন্ত অভিস্রবণ। বহি অভিস্রবণ হচ্ছে কোনো একটা কোষের ভেতর থেকে, কোনো একটা কোষের বহি অভিস্রবণ, কোনো একটা কোষের ভেতরে দ্রাবক অণুটা অনেক বেশি আছে, বাহিরের কোষে ঘনত্বটা বেশি, দ্রাবক অণু কম আছে। তাহলে এই কোষ থেকে এই কোষে যদি বের হয়ে আসে তাকে বলছি বহি অভিস্রবণ। আর যদি এই কোষটা ঘন পদার্থে পরিণত হয়, ঘনত্ব যদি বেশি থাকে কোষরসের, তাহলে এখান থেকে এই পথে চলে আসাটাকেই আমরা বলছি অন্ত অভিস্রবণ। ঠিক আছে, তাহলে আমরা এই 2টা বুঝলাম। রসস্ফীতি। রসস্ফীতি হচ্ছে একটা কোষের ভেতরে দ্রাবক অণু প্রবেশ করতে করতে প্লাজমা ঝিল্লি পর্যন্ত সেটা পৌঁছে যায়। তাতে হচ্ছে কি, এটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই বৃদ্ধিপ্রাপ্ত হওয়াটাকেই বলা হয় রসস্ফীতি। আচ্ছা, কলয়েড কি?
কলয়েড হচ্ছে এমন কিছু পদার্থ তুমি একটা জিনিস খেয়াল করবা, সাবান যদি কখনো কোনো পানিতে তুমি রেখে দাও তাহলে সাবানটা কি করে, নিজের মধ্যে পানিটা টেনে নেয়। এই সাবান হচ্ছে এক ধরনের কলয়েড পদার্থ। এরকম মাটিও তার মধ্যে পানি টেনে নেয়, বা যে কোনো আয়ন সেটা কি করতে পারে, পানি টেনে নেয়। এটাকেই বলা হয় কলয়েডধর্মী পদার্থ। তাহলে আমরা অনেকগুলি বিষয় এগুলি জানলাম। এখন আমরা খনিজ লবণ পরিশোষণটা একটু আলোচনা করব। খনিজ লবণ দরকার আছে গাছের? অবশ্যই দরকার আছে। খনিজ লবণ যদি দেহের মধ্যে, উদ্ভিদ দেহের মধ্যে প্রবেশ না করে তাহলে সেই শক্তি যেটা তৈরি করবে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সেটা কিন্তু আসলে তৈরি করতে পারবে না। তার খনিজ লবণের দরকার আছে। এই খনিজ লবণ উদ্ভিদের শিকড় দিয়ে, শিকড় বলতে মূলরুম দিয়ে দেহের ভেতরে প্রবেশ করে। খনিজ লবণের মধ্যে যদি আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এরকম অনেকগুলি খনিজ লবণ আছে। এই খনিজ লবণগুলি কখনোই একেবারে যুক্ত অবস্থায় প্রবেশ করতে পারে না। এরা আয়ন হিসাবে ভেঙে, সোডিয়াম ক্লোরাইড এরকম আয়ন হিসাবে ভেঙে ভেঙে কোষের ভেতরে প্রবেশ করে, মূলরুম দিয়ে কোষের ভেতরে প্রবেশ করে। তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে উদ্ভিদের কোন অংশ দিয়ে খনিজ লবণ পরিশোষণ হবে, সেটা হচ্ছে মূলরুম দিয়ে, মূলরুম দিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে লবণ সরাসরি প্রবেশ করে না, এটা আয়ন হিসাবে প্রবেশ করে। লবণ সরাসরি প্রবেশ করে না, আয়ন হিসেবে প্রবেশ করে। এখন মাটিতে তোমরা খেয়াল করে দেখো যে মাটিতে কিভাবে এই লবণগুলি আমরা পাবো, লবণগুলি যে মাটির মধ্যে আছে সেটা কিভাবে আসে। মাটিতে যদি কখনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, মাটিতে বিভিন্ন সময় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড থাকে, সেই কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিলিত হয়ে কি তৈরি করবে, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিড তৈরি করলো, এই কার্বনিক অ্যাসিড আবার ভেঙে যে প্রোটন আর হচ্ছে বাইকার্বনেট তৈরি করে। এই বাইকার্বনেট যেটা তৈরি হলো সেটা, এই বাইকার্বনেট আর হচ্ছে প্রোটন, প্রোটন বিনিময় ঘটবে ক্যাটায়নের সাথে। এখানে যদি ধরি সোডিয়াম তাহলে ক্যাটায়নের সাথে, আর এই বাইকার্বনেট প্রবেশ করবে কি কিসের সাথে, বাইকার্বনেট কোনো এই যে ক্লোরিন যেটা আয়ন আমরা ধরলাম অ্যানায়ন, তার বিনিময়ের মাধ্যমে সেটা অবস্থান করবে এবং এটা হচ্ছে মাটিতে অবস্থান করে। তাহলে মাটির অবস্থান বুঝলাম, কিন্তু এটা কিভাবে আসলে মূলরুম দিয়ে গাছের কোষ থেকে একটা কোষ থেকে একটা কোষ থেকে একটা কোষ থেকে উপরে প্রবেশ করতেছে, সেইটার জন্য কিছু মতবাদ আছে। বিজ্ঞানীরা মনে করে দুইভাবে এই মূলরুমে খনিজ লবণ পরিশোষণ হয়, একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। আচ্ছা, এই সক্রিয় পরিশোষণটা কি আর নিষ্ক্রিয় পরিশোষণটা কি? সক্রিয় পরিশোষণে হচ্ছে সক্রিয়ভাবে যদি কোনো এই লবণের যে আয়নগুলি, সোডিয়াম ক্লোরাইডই ধরলাম, এই লবণের আয়নগুলি যদি প্রবেশ করে সক্রিয়ভাবে, তার মানে সেখানে কিসের দরকার হবে, এটিপির দরকার হবে, মানে হচ্ছে শক্তির দরকার হবে, তখন সেটাকে বলা হচ্ছে সক্রিয় পরিশোষণ। আর নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কি, তখন কোনো শক্তির দরকার হবে না, যেমন ব্যাপনের মাধ্যমে বা অভিস্রবণের মাধ্যমে এভাবে, বা কোনো টানের মাধ্যমে, প্রচ্ছেদনের যে টান আছে সেই টানের মাধ্যমে যদি উপরে উঠে যায় তখন সেটাকে আমরা বলবো নিষ্ক্রিয় পরিশোষণ। তাহলে আমরা সক্রিয় পরিশোষণের আলোচনায় যাই। বিজ্ঞানীরা কি কি মতবাদ দিয়েছে? বিজ্ঞানীরা যে মতবাদটা দিয়েছে, প্রথম আমরা লুন্ডিগড়ের মতবাদটা দেখি। লুন্ডিগড়ের মতবাদ, আচ্ছা, এটার জন্য বিজ্ঞানী লুন্ডিগড় এই মতবাদটা দিয়েছিল সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে। একটা ছবি আঁকছি, তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে সেল মেমব্রেন,
আচ্ছা, এই সেল মেমব্রেনের মধ্যে এটা হচ্ছে ভেতরের তল, এটা হচ্ছে বাহিরের তল। এখানে ডিহাইড্রিনেজ বিক্রিয়া ঘটে, ডিহাইড্রিনেজ। এখানে ডিহাইড্রিনেজ বিক্রিয়া ঘটে কি হয়, একটা ইলেকট্রন তৈরি হয় আর একটা প্রোটন তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয় আর একটা প্রোটন তৈরি হয়। আচ্ছা, উদ্ভিদের এই বাহিরে, একেবারে বাহিরে কি আছে, একটা অ্যানায়ন আছে। এই অ্যানায়নটা ধাপে ধাপে ভেতরে প্রবেশ করবে। আচ্ছা, এই ইলেকট্রনটা ধাপে ধাপে যখন বাইরে আসে সেই প্রসেসটা দেখায়। আচ্ছা, এখানে সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়। সাইটোক্রোম পাম্প মতবাদে কি হবে, অ্যানায়নটা ভেতরে ঢুকবে, অ্যানায়নটা ধাপে ধাপে ভেতরে ঢুকবে আর ইলেকট্রনটা ধাপে ধাপে বাইরে আসবে। সাইটোক্রোম মতবাদের মধ্যে সাইটোক্রোম আসলে হচ্ছে ফেরিক জাতীয় পদার্থ, ফেরিক বা ফেরাস। ফেরিক হলে তো আমরা জানি হচ্ছে দুইটা, আর তিনটা অ্যানায়ন তৈরি, আয়ন চলে যাচ্ছে। তাহলে এফ ই ফি, এটা তিনটা হলো। এখানে হচ্ছে এফ ই দুইটা, এফ ই তিনটা, এটা এফ ই তিনটা, এটা হচ্ছে এফ ই দুইটা, আর এখানে হচ্ছে এ প্রবেশ করতেছে। তাহলে এখানে হচ্ছে থ্রাইস এ, এটা থ্রাইস এ, এটা থ্রাইস এ, আর এ অ্যানায়ন বাইরে চলে আসলো। দেখো এখন একটু খেয়াল করে, এই ইলেকট্রনটা এখানে আসতেছে, তখন ফেরাস হয়ে যাচ্ছে, এখান থেকে ফেরাস, এখান থেকে এখানে, এখান থেকে এইভাবে এখানে চলে আসলো ইলেকট্রনটা। আর এই অ্যানায়নটা ধাপে ধাপে এখানে যুক্ত হয়ে থ্রাইসে, এখানে যুক্ত হয়ে থ্রাইসে, এখানে থ্রাইসে, তারপর আবার অ্যানায়ন এখানে মুক্ত হচ্ছে। এটা কিন্তু কোষের ভেতরের তল, এটা হচ্ছে বাহিরের তল। এবং এখানে যে ইলেকট্রন পেলাম, প্রোটন পাইলাম, আর বাহিরের ত্বকে যে কি থাকে, অক্সিজেন থাকে, সেই অক্সিজেনের সাথে মিলে H2O তৈরি করে, হাফ H2O তৈরি করে। ঠিক আছে, এটা সাইটোক্রোম এ, এটা সি, এটা হচ্ছে বি। তোমরা আবার খেয়াল করো, এই প্রক্রিয়ায় বিজ্ঞানী বর্ণনা করছে ডিহাইড্রিনেজ বিক্রিয়ার মাধ্যমে একটা ইলেকট্রন তৈরি হয়, একটা প্রোটন তৈরি হয়। ইলেকট্রনটা ধাপে 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 বাইরের তলে আসে, আর অ্যানায়নটা বাইরের পরিবেশে যেটা ছিল সেই অ্যানায়নটা ধাপে 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 ভেতরের পরিবেশে প্রবেশ করে। আর এই প্রোটন আর ইলেকট্রন মিলে আর বাইরের অক্সিজেন মিলে তখন পানি তৈরি হয়। আচ্ছা, এরপরে বিজ্ঞানী আরেকটা কথা বলেছে, অ্যানায়ন প্রবেশ করে গেছে, তাহলে ক্যাটায়ন, ক্যাটায়ন শুধুমাত্র কোনো পরিবর্তন না হয়ে প্রবেশ করে যায়। এটা হচ্ছে লুন্ডিগড়ের মতবাদ। তাহলে এখানে কি লাগছে, আমার শক্তির প্রয়োজন, এই জন্য এটা হচ্ছে সক্রিয় পরিশোষণ। আচ্ছা, আরেকটা মতবাদ আছে, সেটা হলো লেসিথিন মতবাদ। বিজ্ঞানী লেসিথিনের ব্যবহারের কথা বলা হয়েছে। লেসিথিন কি, লেসিথিন হচ্ছে এক প্রকার প্রোটিন। যেই প্রোটিনটা কি হবে, এই লেসিথিন, এটা আমরা যদি ধরি কোষ ঝিল্লি, প্রোটিন কিন্তু কোষ ঝিল্লিতে অবস্থান করে না, আমরা ফ্লুইড মোজাইক মডেল থেকে জানি যে এখানে প্রোটিন অবস্থান করে। তাহলে এই প্রোটিনের মধ্যে আছে কি, লেসিথিন। এই লেসিথিনটা যে কোনো একটা ক্যাটায়নকে কি করতে পারে, বহন করে, ক্যাটায়ন আবার হচ্ছে অ্যানায়ন, ক্যাটায়ন আর অ্যানায়ন দুইটাকেই একত্রে বহন করে ভেতরে প্রবেশ করে নিয়ে যায়, এবং এখানে লেসিথিনটা বাহক হিসেবে কাজ করে। আচ্ছা, এই লেসিথিন বাহক হিসেবে এখানে প্রবেশ করলো, তাহলে কি থাকলো, লেসিথিন থাকলো যোগ ক্যাটায়ন যোগ অ্যানায়ন, তাই না? এখন ভেতরে প্রবেশ করে কি করবে, এই ক্যাটায়ন অ্যানায়ন ছেড়ে দিল, আর কি থাকলো, লেসিথিন থাকলো না। এই লেসিথিনটা ভেঙে যে কোলিন, যে যৌগটা তৈরি হয় ফুল, কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড তৈরি করে, ফসফোটাইডিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা,
এই ফসফোটাইটিক অ্যাসিড হচ্ছে কোষের ভেতরে অবস্থান করলো, কিন্তু পরবর্তীতে আবার এই কোলিন আর এই ফসফোটাইটিক অ্যাসিড একত্রিত হয়ে কি হবে, আবার লেসিথিন তৈরি করবে, যে লেসিথিন আবার বাহিরের তলে চলে আসে, কোষের ঝিল্লির বাহিরের তলে চলে আসে, কারণ তাকে আবার বাহক হিসাবে প্রবেশ করাতে হবে। এই জন্যই এই থিওরিটাকে বলা হচ্ছে লেসিথিন থিওরি। আচ্ছা, আরেকটা থিওরি আছে, তোমরা বুঝতে পারছো, এটা আরেকটা থিওরি আছে, সেটাকে বলছি প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট বা সহপরিবহন। প্রোটন অ্যানায়ন আমরা যদি এটাকে ধরি হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে কি কোষ ঝিল্লি। সমস্যাটা হচ্ছে কোষের ভেতরে যে কোনো দ্রব্য কিন্তু ঢুকতে পারছে, কারণ কোষ ঝিল্লি হচ্ছে সেলুলোজ নির্মিত যদি হয়, কিন্তু কোষ ঝিল্লি এমন একটা বস্তু যার ভেতর দিয়ে কিন্তু দ্রব্য প্রবেশ করতে পারে না। আমরা আগেই বলেছি এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা, দ্রাবক ঢুকে যেতে পারছে কিন্তু যে দ্রব্যটা সেটা আসলে ঢুকতে পারে না, ওটা প্রবেশ করানোর জন্যই এত মতবাদ আসছে। আচ্ছা, এই কোষ ঝিল্লির মধ্যে আমরা বলছিলাম প্রোটন অ্যানায়ন, মতবাদে। আচ্ছা, প্রোটন অ্যানায়ন মতবাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রোটন, যে কোনো প্রোটন অণু অবস্থান করছে, এইখানে অবস্থান করছে কিন্তু ভেতরেও প্রবেশ করতে পারছে না, এই জন্য এখানে এটিপি এজ মানে একটা হচ্ছে এনজাইম, যে কার্যকারিতা চলে তা কার উপর, এটিপির উপর, ভেঙে কি তৈরি করবে, এডিপি আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। এই সময় যে প্রোটনটা তৈরি হয় সেই প্রোটনটা বের হয়ে বাইরে চলে আসে, এই প্রোটনটা যে প্রোটন তৈরি হলো সেটা বাইরে চলে আসে। এই প্রোটনটা আসার পরে তখন এই নর্মালি যে ক্যাটায়ন থাকে সেটা প্রোটিন বাহক দিয়ে ভেতরে প্রবেশ করে। এই যে প্রোটন বাইরে চলে আসছে সেটাকে বলা হয় প্রোটন পাম্প, সেটাকে বলছি আমরা প্রোটন পাম্প। আচ্ছা, এই ক্যাটায়নটা তাহলে নর্মালি কি হলো, ভেতরে প্রবেশ করলো। আবার কোনো সময় দেখা যায় এই ভেতর থেকে যখন প্রোটন আসছে এর সাথে আবার কি এখানকার যে অ্যানায়ন সেটা আবার কি ভেতরে একত্রিতভাবে প্রোটনও ভেতরে ঢুকছে, ক্যাটায়ন অ্যানায়নও ভেতরে ঢুকছে, এটাকে বলা হয় সহপরিবহন। এটাকে আমরা কি বলছি, সহপরিবহন। এভাবে বিজ্ঞানীরা বর্ণনা করছে যে এই দুইটা একবারেও প্রবেশ করতে পারে, কোনো সময় পটাশিয়াম বলতে যে ক্যাটায়ন এটা ভেতরে প্রবেশ করতে পারে, এবং কার কারণে, এই প্রোটনটা বাইরে চলে আসার কারণে আর কোনো প্রোটিন বাহকের মাধ্যমে চলার কারণে। এখানেও প্রোটিন বাহক কাজ করছে, ওখানেও প্রোটিন বাহক কাজ করছে। এই মতবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে তিনটা মতবাদেই দেখা যায় যে শক্তির প্রয়োজন হয়। এগুলি হচ্ছে সক্রিয় পরিশোষণ। খনিজ লবণ এক বাহিরের ত্বক থেকে ভেতরের ত্বকে ভেতরের কোষে ঢোকার জন্য এই পরিশোষণগুলি সম্পন্ন হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা নিষ্ক্রিয় পরিশোষণটা একটু দেখি। নিষ্ক্রিয় পরিশোষণে কি বলা হয়েছে, নিষ্ক্রিয় পরিশোষণে বলা হয়েছে যদি আমরা এটা ধরি কোষ ঝিল্লি, তাহলে ক্যাটায়নের পরিমাণ এই বাহিরের তলে অনেক বেশি আছে, ক্যাটায়নের পরিমাণ অনেক বেশি আছে, সেই ক্যাটায়নটা কি হবে, এখানে অল্প কিছু পরিমাণ ব্যাপনের মাধ্যমে চলে যাবে। আমরা তো ব্যাপন জানি যে কোনো অংশে দ্রব্যের পরিমাণ যদি বেশি থাকে দ্রব্য সবই এখানে প্রবেশ করবে। এটা গেল ব্যাপন প্রক্রিয়া। নিষ্ক্রিয় পরিশোষণে এটা ব্যাপন প্রক্রিয়া। আর অভিস্রবণের মাধ্যমে কি হচ্ছে, অভিস্রবণের মাধ্যমে দ্রাবক অণুটা এখানে প্রবেশ করবে, এইদিকে দ্রাবক অণু আছে, এদিকে দ্রাবক অণু প্রবেশ করবে। কিন্তু যখন প্রস্বেদনের হার বেশি হয়, প্রস্বেদনের হার বেশি হলে পানি ওপরে টান পড়বে বেশি, তাহলে এক কোষ থেকে আরেক কোষে পানি চলমান হবে। এই যে এক কোষ থেকে আরেক কোষে চলমান হবে তখন দ্রাবক অণুটার সাথেই কিছু দ্রব্য পদার্থ ভেতরে প্রবেশ করে, সেটাকে বলা হচ্ছে কি নিষ্ক্রিয় পরিশোষণ। তাহলে আমরা নিষ্ক্রিয় পরিশোষণে আরেকটা মতবাদ পাই, সেটা হচ্ছে কি
বাহক মতবাদ। সেই মতবাদে বলা হচ্ছে কোনো একটা ক্যারিয়ার থাকে যার উপরে, যেমন আমরা বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাই, তাহলে বাস আমাদের কি ক্যারিয়ার, তেমনিভাবে যে কোনো একটা ক্যারিয়ারের উপরে অ্যানায়ন বা ক্যাটায়ন, যে কোনো একটা আয়ন সে ভেতরে প্রবেশ করাবে, ক্যাটায়ন ছেড়ে দিল, আবার ক্যারিয়ার বাইরে বের হয়ে আসলো। এই প্রক্রিয়াতেও কিন্তু কি হতে পারে, খনিজ লবণ পরিশোষণ হতে পারে। তাহলে আমরা খনিজ লবণ পরিশোষণের সমস্ত তথ্য বা মতবাদগুলি একটু বুঝতে পারছি নিশ্চয়ই। আর আরেকটা কথা বলে রাখি, যদি খনিজ লবণ পরিশোষণ না জানি তাহলে উদ্ভিদে আমরা ফসফরাস বেশি পরিমাণে ব্যবহার করে ফেললাম, তাহলে গাছের ক্ষতিটা হবে, অধিক পরিমাণে আমার ফসফরাস ভেতরে কোষের রসে চলে গেল, তাহলে গাছটা উইল্টিংয়ে পরিণত হবে, ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।